নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। অবশ্যই শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা এবং মানসিকভাবেও যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন, মানসিক যদি কোনো প্রবলেম হয় সেটা নিয়েও আপনারা আলোচনা করতে পারেন। এছাড়া তো চুল অর্থাৎ আমাদের হেয়ার বা স্কিন ট্রিটমেন্ট সবকিছু নিয়েই আপনারা কিন্তু আলোচনার মাধ্যমে একটা কিভাবে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে এবং গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কিন্তু সেইভাবে কাজ করছেন, তারা ভীষণভাবে তারা সাকসেসফুল। অবশ্যই আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থতার জীবন ফিরে পান, অর্থাৎ সুস্থ সবল সতেজ জীবনকে উপহার হিসাবে পান। তার কারণ একটাই, আয়ুর্বেদ চিকিৎসা হলো ন্যাচারাল ওয়েতে, অর্থাৎ একেবারে যেটা হলো প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ, যার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থতার জায়গা পাচ্ছেন, যেখানে কোনো কেমিক্যালস নেই, অর্থাৎ রাসায়নিক পদার্থের কোনো মিশ্রণ নেই, যেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ সাইড এফেক্ট, যেটা আমাদের অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে যেগুলো আমরা ভীষণভাবে চিন্তিত হই বা সেই সমস্যাগুলো তৈরি হয়, সেটা কিন্তু আপনার আয়ুর্বেদ চিকিৎসা একদমই পাচ্ছেন না। আর যেটা হলো বিনা অপারেশনে, অর্থাৎ বিনা অপারেশন বিনা সার্জারি যেটাকে বলে, কাটা ছেঁড়া বা একটা ভয় ভীতির জায়গা তৈরি হয়। একবার আপনি অপারেশন করলেন, দ্বিতীয়বার আবার করতে হলো, হয়তো আবার সেটাও কি সাকসেসফুল হবে নাকি সেটা নিয়েও একটা সন্দেহ থাকে। এই যে নানাবিধ সমস্যাগুলো তৈরি হয় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে ন্যাচারাল ওয়েতে একদম প্রাকৃতিক ভেষজ গুণ দ্বারা সেই ঔষধের মাধ্যমে ইনট্যাক্ট করে আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। আমাদের কিন্তু প্রতিদিনই বিভিন্ন টপিক আলোচনা হয়, আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ। আমাদের অর্গান নিয়ে আলোচনা হয়, আমাদের শরীরের মানব দেহে যে অর্গানগুলো কতটা ইম্পর্টেন্স ভালো রাখার জন্য, তখন ডাক্তারবাবুদের পরামর্শটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরসরা তাদের শিক্ষা, তাদের মেধা, তাদের কোয়ালিটি, তাদের যোগ্যতা দিয়ে আপ্রাণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু একটা সুন্দর রেজাল্ট দিচ্ছেন মানব জীবনকে, মানব দেহকে, অর্থাৎ মানুষকে কিভাবে ভালো রাখা যায়, সুস্থতার জায়গায় আনা যায়, সেইভাবেই কিন্তু ব্যক্ত হয় এবং সুন্দরভাবে তারা অ্যানালিসিস করে দেন। আজকেও কিন্তু আমাদের অবশ্যই একটা টপিক তো থাকবেই, কিন্তু তার ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য আলোচনা তো থাকেই। আমাদের আপনারা প্রশ্ন রাখতেই পারেন, আমাদের শরীর সংক্রান্ত রোগ সম্পর্কিত বিষয় জানতেই পারেন, ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখতে পারেন। অবশ্যই আজকে কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আসুন আমরা তার কাছে অনেক জিজ্ঞাসা রাখি। আজকে আমরা একটু জয়েন্ট পেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ যন্ত্রণা, যেটা আমাদের জীবনে আরেকটা যন্ত্রণাদায়ক। তখন এই ব্যথা বেদনা যন্ত্রণা ভীষণ পেইনফুল লাইফ তৈরি করে, যে কোনো কাজে আমরা মনোনিবেশ করতে পারি না, যে কোনো কাজে আমরা কনসেন্ট্রেট করতে পারি না। এই নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী, সরাসরি তাকে আজকে আমরা পেয়েছি এবং স্বাগত জানাই। স্যার, আপনাকে স্বাগত। স্যার, প্রথমে আমি অনেকটা ইন্ট্রো দিলাম যে আমাদের রোগের শেষ নেই, শরীর থাকা মানে রোগ হবে, কিন্তু আগে থেকে যদি আমরা একটা প্রিকশন নিই, আগে থেকে যদি অ্যালার্ট হই, সচেতন হই, সজাগ হই, বা ডক্টরদের পরামর্শ মতো যদি আমরা চলতে পারি, তাহলে মনে হয় রোগটা আমাদেরকে কোনোভাবে ঘায়েল করতে পারে না এবং রোগও আমাদের শরীরে বাসা না বাঁধতে পারে না। এই জায়গাগুলো কিন্তু প্রবলেমস তৈরি হয়, কিন্তু আপনাদের পরামর্শ মতো মানুষ চলছে বলেই হয়তো অনেকটা সুস্থতার জায়গা তৈরি হচ্ছে। এনবিপি সেইভাবে কাজ করছে। আজকে আমরা যে বিষয়টি রেখেছি, যেটা হলো জয়েন্ট পেন, অর্থাৎ ব্যথা। আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, আমাদের প্রত্যেকটা আমাদের অঙ্গের যে জয়েন্ট জায়গাগুলো রয়েছে সেগুলো অনেক সময় কি ব্যথা বেদনা তৈরি হয়, এবং বিশেষ করে ঘুম থেকে উঠেই কিন্তু একটা শরীরের মধ্যে একটা ব্যথা তৈরি হয়। সেটাকে কিভাবে উপশম করা যাবে এবং সেটা আমরা জানবো। তারপর সিমটমগুলো একটু জানবো, কেন হয়, কি জন্য হয়, বা কাকে ইন্ডিকেট করছে, বা কোন রোগ আমাদের জীবনে আসছে, এইগুলো নিয়ে আজকে কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করব। দেখুন, আমাদের এই জয়েন্ট পেন সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি, এখনো আবার করছি, কারণ এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। বেশিরভাগ মানুষেরই একটা বয়সের পর দেখা যাচ্ছে আজকাল হাড়ের কিন্তু জয়েন্টে ব্যথা শুরু হচ্ছে। আগে যেটা অনেক বেশি বয়সে হতো, বৃদ্ধদের হতো, আজকাল দেখা যাচ্ছে মোটামুটি 40-এ কোটায় যারা পা দিচ্ছে তাদেরই কিন্তু এই ব্যথার সমস্যাটা চলে আসছে। এই জয়েন্টে ব্যথা কিন্তু অনেক রকম হয়, আমাদের ঘাড় থেকে শুরু করে একদম পায়ের অ্যাঙ্কেল অবধি, গোড়ালি অবধি কিন্তু আমাদের এই ব্যথার
প্রকোপ মানুষ কিন্তু ফিল করে। এবং আলাদা আলাদা জায়গায় কিন্তু আলাদা আলাদা নামে এগুলো চিহ্নিত করা আছে। আর যখনই একটা জায়গার ব্যথা শুরু হয় মানুষ সেটা যদি গুরুত্ব না দেয়, দেখা যাবে যে আরো অন্য জয়েন্টগুলোতেই কিন্তু সেই ব্যথা কিছুদিন পর স্টার্ট হবে। এই ব্যথা যখন হয় তার কারণগুলো আমি আগে বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের যখন হাড় আস্তে আস্তে দুর্বল হতে থাকে, আমরা ব্যায়াম ট্যায়াম করি না, আমাদের মাংসপেশি দুর্বল হতে থাকে, তখন কিন্তু হাড়ের ওপর যত বেশি চাপ আসবে তত বেশি কিন্তু আমাদের হাড়ের ক্ষতি হবে। এবং দেখা যাবে যে খাদ্য খাবার ঠিক না রাখার জন্য, ব্যায়াম ঠিক মতো না করার জন্য আমাদের যে হাড়ের জয়েন্টের যে একটা তৈলাক্ত ভাব, যেটাকে ফ্লুইড একটা বলি, সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডগুলো শোকাতে থাকে। যখনই ফ্লুইড শোকাতে থাকবে দেখবেন যে আমাদের হাড়ের জয়েন্টে স্টিফনেস আসছে, শক্ত একটা ভাব আসছে প্রথম দিকে। তারপরে দেখা যাবে যখন আপনি হাঁটাচলা করতে যাচ্ছেন কটকট করে আওয়াজ হচ্ছে, সেটা হাঁটুতে সবচেয়ে বেশি বোঝা যায়। এবং দেখা যাবে তার পরের গুলো কি, যে আপনার ব্যথাটা মাঝে মাঝে যেটা হতো সেটা সব সময় হচ্ছে, ঠিক আছে। এবং কারণ হচ্ছে এই টাইমে কি হয়, হাড় ক্ষইতে থাকে, হাড় ক্ষয় হতে থাকবে। তার জন্য কি বললাম আমি, যে খাদ্য খাবার যত আমাদের অপুষ্টিকর হবে, যত আমরা যত্ন নেব না শরীরের, আমাদের লাইফস্টাইল ঠিক থাকবে না, ব্যায়ামের মধ্যে থাকবো না, তত কিন্তু এই প্রবলেমগুলো বাড়তে থাকবে। এবং দেখা যাবে যে প্রথমে একটা জয়েন্টে হয়েছে এবং তারপরে দেখা যাবে হয়তো প্রথমে হাঁটুতে হলো, তারপরে কোমরে, তারপরে ঘাড়ে, অথবা দেখা যাবে যে কোনো একটা জয়েন্টে শুরু হয়ে পরে অন্য জয়েন্টগুলো থেকে স্প্রেড করেছে। কারণ এই সবগুলো জয়েন্টই কিন্তু আমাদের ওজন বহন করে, এবং যত ওজন বহন করছে তার সাথে যত বেশি এটার ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের কিন্তু ব্যথাটা বাড়ছে। একদম। আমরা যেটা বললেন ডাক্তারবাবু, অনেক সময় আমাদের বয়সের ক্ষেত্রে দেখা যায় যে 40 আপ বা তার বেশি হলে এই ব্যথাগুলো বিশেষ করে আমাদের শরীরে তৈরি হয়। কিন্তু আজকাল কম বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু ভীষণ এফেক্ট হচ্ছে। যেমন দেখা যায় যে এই যে হাঁটুর ব্যথা, অস্টিও আর্থারাইটিস বা আর্থারাইটিসের, এইগুলোর আমরা কিভাবে সিমটমগুলো আমরা বুঝবো, বা ঘাড়ের তেমন এখন সময়টা বিশেষ করে কম্পিউটার ল্যাপটপের উপর অনেকটাই মাথা গুঁজে থাকে ছেলে মেয়েরা, হ্যাঁ, স্টুডেন্টরা হোক, কলেজ পড়ুয়া থেকে শুরু করে, এবং চাকরির ক্ষেত্রেও দেখা যায় কতটা এফেক্ট হতে পারে, আমরা সে বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার না গলার কাছে একটা কিছু যেন জমে আছে মনে হয় বারবার। গলায় জমে আছে? মানে আমি কাঁপতে থাকি, মানে কিছু খাচ্ছি, জল খাচ্ছি, তাও যেন মনে হচ্ছে গলার কাছে যেটা জমে আছে। আপনার কি অ্যাসিড খুব বেশি হয়? হ্যাঁ, অ্যাসিডিটির কি টেন্ডেন্সি আছে বেশি? অ্যাসিডিটি না, অ্যাসিডিটি তো কিছু হয় না। আর পটি কেমন হয়? সারাক্ষণই গলাটা ফুসফুস করে। পায়খানা কেমন হয়? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ বলুন। বলছি পায়খানা কেমন হয়? ক্লিয়ার। ক্লিয়ার হয়। আর গলার মধ্যে একটা কিছু লেগে আছে মনে হচ্ছে, আপনার কি ঠান্ডার ধাত আছে? হ্যাঁ বলুন। আপনার কি ঠান্ডার ধাত আছে? হ্যাঁ, ঠান্ডার সাথে একটু আছে। হ্যাঁ, তা এখন কি ঠান্ডা লেগে রয়েছে? আপনার যে বলছেন গলায় একটা কি বেঁধে রয়েছে মনে হচ্ছে, এখন কি ঠান্ডা লেগেছে আপনার? না, ওরকম তো কিছু না, এটা সারা বছরই গলার কাছে কিছু জমে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের প্রোগ্রাম শুনতে থাকুন আর হেল্পলাইন নাম্বারে একটা কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে, ঠিক আছে? এটা সামনাসামনি দেখতে হবে, কারণ আপনার কথা যেটা আমরা শুনছি তার সাথে রিলেট করা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আপনি চলে আসুন, আর আগে যদি কোনো ডাক্তার দেখিয়ে থাকেন তার রিপোর্ট থাকলে রিপোর্টগুলো নিয়ে আসবেন। আর যদি রিপোর্ট না থাকে, দেখিয়ে না থাকেন, তাও আসবেন। আমাদের এখানে আমরা দেখে আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাতে পারবো, সামনাসামনি আপনাকে দেখতে পেলে। আপনাকে টেস্ট করে বোঝা যাবে যে কি থেকে হয়েছে সমস্যাটা, এবং তার ট্রিটমেন্ট করলে আপনার প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ফোন নাম্বার দুটো নোট করে রাখুন এবং অ্যাপয়েন্টমেন্ট করে আপনি চলে আসুন। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা হচ্ছে জয়েন্ট পেন নিয়ে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনো ব্যথা আমাদের শরীরের মধ্যে যখন দেখা দেয়, তৈরি হয় বা অনুভব করি, ফিল করি, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের অন্য কোনো একটা ব্যথার বা আর্থারাইটিস বা স্পন্ডিলাইটিস, এগুলো আমরা কিভাবে আলাদা ডিফারেন্টটা আমরা বুঝবো কিভাবে? দেখুন, স্পন্ডিলাইটিস হয় হচ্ছে কোমরে এবং হাড়ে, ঠিক আছে? আচ্ছা। দুই ধরনের স্পন্ডিলাইটিস হয় আমাদের।
যেটাকে সার্ভাইকাল স্পন্ডেলোসিস বলে, আর হচ্ছে লাম্বার স্পন্ডেলোসিস, কোমরেরটা। এবার সার্ভাইকাল স্পন্ডেলোসিস যখন হবে, প্রথম আপনি মাথায় রাখবেন আপনার কাজের ধরনটা কেমন। যদি দেখছেন যে কম্পিউটারে বেশি মাথা গুঁজে পড়ে থাকতে হচ্ছে, বা অতিরিক্ত মাত্রায় আপনি কি বলে মোবাইল ইউজ করছেন, অথবা দেখা যাচ্ছে আপনার রান্নার মধ্যে খুব বেশি থাকতে হচ্ছে, বা আপনি লেখাপড়ার কাজ খুব বেশি করছেন, এই ধরনের কাজগুলো যখন আপনি করছেন আপনার ঘাড়টা কিন্তু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে করতে হচ্ছে। এই সময় যদি দেখেন আপনার ঘাড়ে ব্যথা, প্রথম কথা হচ্ছে ঘাড়ে ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যাবে ঘাড়ের ব্যথাটা আপনার কাঁধ দিয়ে নামছে, নেমে আপনার হাতে চলে আসছে। হাতে এসেও দেখবেন যে এই আঙুলগুলোর মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সিমটম। আবার অনেক সময় দেখবেন আরো যদি ব্যথাটা বাড়ে, দেখবেন যে মাথা ঘোরাতে পারে, অনেক সময় বমি বমি লাগতে পারে। এটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডেলোসিসের কিছু সিমটম। প্রথমে ঘাড়ে ব্যথা, তারপরে হচ্ছে হাত দিয়ে ব্যথা নামা, আঙুলে ঝিনঝিন করা, তারপরে দেখা যাচ্ছে যে আপনার মাথা ঘোরানো এবং বমি পাওয়া। এগুলো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডেলোসিসের মানে সমস্যা। যদি দেখছেন অল্প ঘাড়ে ব্যথা হচ্ছে তাহলেই দেখাবেন, কারণ যখন মাথা ঘোরা বা হাত ঝিনঝিন করার কন্ডিশনটা আসবে ততদিনে কিন্তু ঘাড়ের সমস্যা অনেক বেড়ে গিয়ে থাকবে। তাই অতটা যাতে বেড়ে না যায় তার জন্য তাড়াতাড়ি দেখালে দেখা যাবে আপনার ট্রিটমেন্টটা করালে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন। এটা হচ্ছে ফার্স্ট। এবার যদি লাম্বার স্পন্ডেলোসিসের কথা বলি, লাম্বার স্পন্ডেলোসিসের কথা দেখবেন আপনি প্রথম মাথায় রাখুন যে আপনি চেয়ারে বসে কাজ বেশি করছেন কিনা, সামনের দিকে ঝুঁকে কাজ বেশি করছেন কিনা, ভারী বেশি তুলছেন কিনা রেগুলার, এগুলো মাথায় রাখুন, ঠিক আছে। বা একভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে কিনা। বেশি বসে কাজ বা বেশি দাঁড়িয়ে থেকে কাজ, তার থেকেও আপনার ব্যথা সৃষ্টি হতে পারে। সামনের দিকে ঝুঁকে কাজ করা বা আপনার ওজন কতটা বেশি, এগুলো একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন প্রথম কি সিমটম দেখবেন আপনার ব্যথা শুরু হচ্ছে। ঝুঁকে কাজ করতে গেলে ব্যথা হবে প্রথমে, পরে দেখবেন বসে থাকলেও ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকলেও ব্যথা হচ্ছে। যত সমস্যাটা ভেতরে বাড়বে আরো কি হবে, ওই কোমর থেকে ব্যথাটা দেখবেন আস্তে আস্তে পায়ের দিকে, পাছার পেছন দিক থেকে আপনার পায়ের দিকে নামবে, থায়ের দিকে নামবে, থায়ের পেছন দিক দিয়ে, এবং অনেক সময় একদম পায়ের গোড়ালি অব্দিও নেমে যেতে পারে। এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। এগুলো যখনই সিমটম দেখবেন, আরেকটা কি দেখতে পাবেন যে আপনার হাঁটতে চলতে টাইট লাগছে, মানে হাঁটা চলাতে একটু সমস্যা হচ্ছে, মানে পাটা একটু অনেক সময় টেনে টেনে হাঁটতে হচ্ছে, বিশেষ করে যখন ঘুম থেকে উঠছেন। এবার আসি অস্টিও আর্থারাইটিস, যেটা হাঁটুতে আমরা সবচেয়ে বেশি দেখি। এই সমস্যাটার জন্য প্রথমে দেখবেন আপনার কি হবে, স্টিফনেস, ঘুম থেকে উঠলে সকালে স্টিফ লাগবে, এবং বেশি হাঁটাচলা যেদিন করবেন সেদিন দেখবেন মাঝে মাঝে পায়ে ব্যথা হচ্ছে। এটাই দিনের পর দিন যদি আপনি চিকিৎসা না করান দেখা যাবে কি আপনার ব্যথাটা পারসিস্ট করছে, থাকছে, দিনের পর দিন থাকছে, বেশি দাঁড়ালেও ব্যথা করছে, তারপরে সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা করছে, মাটিতে বেশিক্ষণ বাবু হয়ে বসতে পারছেন না, এবং হাঁটুর ব্যথাটার সাথে সাথে দেখবেন ওখানে কটকট করে আওয়াজ হবে এবং স্টিফনেস আসবে, পা পুরোটা ভাঁজ করতে পারছেন না, পটিতে গেলে অসুবিধা হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এটা যত ফেলে রাখবেন তত দেখবেন যে আপনার সমস্যাটা আস্তে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাই না করে যখনই দেখবেন আপনার যে হাঁটুতে ব্যথা হচ্ছে, হয়তো দেখা গেল ব্যথাটা ফিরে ফিরে আসছে, তখনই কিন্তু আপনি এই ট্রিটমেন্ট করবেন, এবং ট্রিটমেন্ট করে আপনি কিন্তু সুস্থ হতে পারেন। এই সব ট্রিটমেন্টের রোগের ব্যবস্থা কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আছে। এখানে কিন্তু সঠিক ট্রিটমেন্ট করা হয় যাতে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন। এবার ডিপেন্ড করবে আপনি কি কন্ডিশন নিয়ে আসছেন। যত পুরনো রোগ হবে তত একটু সময় বেশি লাগবে, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি বেশি সুস্থ হতে পারবেন। এখানে কোনো সার্জারির ব্যাপার নেই, উইদাউট সার্জারি মেডিসিনের দ্বারা, এবং কারো কারো ক্ষেত্রে পঞ্চকর্মার থেরাপির দরকার হয়, সেই পঞ্চকর্মার দ্বারা কিন্তু আপনি নিজেকে সুস্থ করে তুলতে পারবেন। একদম, আমরা অবশ্যই আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি গৌড় থেকে সন্তোষ মন্ডল বলছিলাম। আচ্ছা বলুন সন্তোষ বাবু, কি সমস্যা বলুন। সমস্যা বলতে আমি ডাক্তার যে বিষয় নিয়ে বলছেন, আমি যখন ঘুম থেকে উঠি না, তখন ঘুম থেকে ওঠার সময় পাটা দিকে শিফটিং হতে লাগে, একটু কমতে লাগে, পড়ে যাবো যেন, মানে পাটা টলে যায়, তাই তো? হ্যাঁ, চলে যায়। আচ্ছা, তারপরে ওটা কি ঠিক হয়ে যায় নাকি ওরকমই থাকে? হ্যাঁ, ওরকমই চলে যাওয়ার পরে দাঁড়িয়ে গেলে আবার একটু হাঁটা পরে ঠিক হয়ে যায়।
আপনার কি পায়ে পায়ে কোনো এরকম ব্যথা বা স্টিফনেস রয়েছে? না, ব্যথা ট্যাথা কিছু নেই। আচ্ছা, বা টান ধরে কি? না, নেই নেই। আচ্ছা, শুনুন, আপনার প্রথম যেটা করতে হবে, আপনি ঘুম থেকে উঠেই, যে কোনো মানুষেরই এটা করার দরকার, যে ঘুম থেকে উঠেই বিছানার থেকে লাফিয়ে নেমে যেতে নেই। প্রথম নিয়ম হচ্ছে, কারণ ওগুলো অনেক সময় ব্রেনে এফেক্ট করে বা হার্টে এফেক্ট করতে পারে। ঠিক আছে, মানুষ যখন একটা ঘুমের মধ্যে থাকে তার বডি একরকম ভাবে ফাংশন করে, যখন আপনি জেগে উঠলেন তখন অন্যভাবে ফাংশন করা শুরু করে, একটা স্ট্যাটিক থেকে একটা ডাইনামিক কন্ডিশনে আসে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথমে ঘুম থেকে উঠে আপনি বিছানায় 4-5 মিনিট একটু বসে থাকবেন, তারপর আস্তে করে পাটা নামাবেন, পাটা নামিয়ে তারপরে উঠে দাঁড়াবেন এবং হাঁটা শুরু করবেন। এই 5 মিনিটটা আপনি কিভাবে ইউটিলাইজ করতে পারেন? এই 5 মিনিটটা বসে সবচেয়ে ভালো হয়, প্রথমে নিজের ভগবানকে ডেকে প্রণাম করে তারপরে আপনি প্রাণায়াম করুন 5 মিনিট। একদম নিঃশ্বাস প্রশ্বাসটা খুব সুন্দর করে নিন 5 মিনিট। অনুলোম বিলোম প্রাণায়াম যেটা আছে বা ডিপ ব্রিদিং, এগুলো করুন। করলে আপনার শরীরে অক্সিজেনটা যাবে এবং শরীরে অক্সিজেন ঢুকলে আপনার প্রত্যেকটা কোষে যাবে, হার্ট থেকে শুরু করে আপনার ব্রেন পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে যাবে। তখন তারপর আপনি কিন্তু মাটিতে পা দেবেন। মাটিতে পা দিয়ে আপনি এটা করে দেখুন 2-3 দিন, দেখবেন আপনার প্রবলেমটা আশা করছি সলভ হয়ে যাচ্ছে। যদি দেখছেন এটা হচ্ছে না, হঠাৎ হঠাৎই টলে যাচ্ছেন, শুধু বিছানা থেকে ঘুম থেকে ওঠা নয়, বসা থেকে উঠলেও টলে যাচ্ছেন, অন্য কোনো কাজ করতে গিয়ে টলে যাচ্ছেন, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু সিরিয়াসের দিকে যেতে পারে, ভেতরে কোনো বড় সমস্যা থাকতে পারে। তার জন্য একবার অবশ্যই আমাদের কাছে আসবেন, কনসাল্ট করবেন। এর যদি ওরকম বড় কিছু হয় তার কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্ট করলে আপনার সুস্থ হবে। ফেলে রাখবেন না, কারণ ছোট ছোট সিমটম গুলো কিন্তু একটা বড় বড় রোগের একটা ইশারা দেয়, একটা ওয়ার্নিং দেয়। ঠিক আছে, তো সেটা মাথায় রেখে কিন্তু আপনি একটা হেল্পলাইন নম্বরে কল করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি হেল্পিং নাম্বারটাকে লিখে রাখুন, আমি বলে দিচ্ছি। হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারছেন এবং ডিটেলসটা জেনে যাচ্ছেন যে ডাক্তারবাবু কোথায় কখন বসছেন এবং আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে, সবকিছু ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি, শিডিউলটা জানিয়ে দিচ্ছি। মার্চ এবং এপ্রিলের, মার্চ তো প্রায় শেষের দিকে, আমি তাও ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। আপনারা মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং গৌহাটিতে থাকছেন 30 তারিখ ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনিয়ন আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন উপস্থিত। এছাড়া 30 তারিখে কিন্তু জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন পুরুলিয়াতে, এবং বনগায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। সেখানে কিন্তু 3-4-25 অর্থাৎ এপ্রিল মাসে 3 তারিখে পেয়ে যাচ্ছেন বনগাতে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে থাকছেন উপস্থিত, এবং আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। সেটা কিন্তু 5-4-25 অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখে পেয়ে যাচ্ছেন আসানসোলে, সেখানে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন বর্ধমানে, এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এস ভাদুরী থাকছেন কাকদ্বীপে। সেটা কিন্তু 5-4-25, এবং 5-4-25 কিন্তু আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এছাড়া মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি কিন্তু আমাদের আজকের গেস্ট ডক্টর। তাকে পেয়ে যাচ্ছেন 6 তারিখে পাচ্ছেন 6-4-25, এবং 7-4-25 রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং দিল্লিতে উপস্থিত থাকছেন 7-4-25, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং হেরিয়াতে 8-4-25 হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং 12-4-25 হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, এবং আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং শিলচরে কিন্তু ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা 20-4-25 থাকছেন। এবং আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হেড অফিস কিন্তু মধ্যম নামে অবস্থিত, এবং কলকাতার মধ্যে চেম্বারগুলো বলে দিচ্ছি, সেটা
সেটা হলো হাতিবাগানে পাচ্ছেন, ল্যান্সডাউন পাচ্ছেন এবং খিদিরপুরে পাচ্ছেন, আমতলাতে পাচ্ছেন এবং হাওড়াতে কিন্তু শিবপুর এবং বেলুড়ে পাচ্ছেন এবং পাল্টিগুড়িতে। অবশ্যই আপনাদের হেল্পিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527, আরেকটি নাম্বার 37। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম কালীগঞ্জ থেকে। আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা হলো আমি মার্কেটিং এর কাজ করি, তো যখনই আমি বেরোই, মানে বাড়ি থেকে যখনই বেরোই কাজে, তখনই দেখি মানে তখন থেকে মাথাটা ধরে থাকে। যখন মানে বাড়িতে আবার কাজ শেষ করে বাড়িতে ফেরার পর তারপরে গিয়ে হালকা 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 মাথাটা ছাড়ে। আচ্ছা আচ্ছা, আপনার কি আর এটা বিশেষ করে হয় এই গরমকালে। আপনার সাইনাসের সমস্যা আছে না? ঠান্ডা লেগে যায় চট করে? হ্যাঁ, ঠান্ডা লাগার সমস্যা আছে, হ্যাঁ। কিন্তু থাইরয়েড নেই। না, সাইনাস বলুন। ঠিক আচ্ছা আছে, হ্যাঁ, ঠান্ডা লাগার সমস্যা আছে। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা কি হয়, আমাদের সাইনাস গ্ল্যান্ডস থাকে এইসব জায়গায়, ঠিক আছে? এই জায়গাগুলোতে গ্ল্যান্ড থাকে এবং এখানে কি হয়, মিউকাস আসে, মানে শ্লেষ্মা আসতে থাকে। এবার যখন কি হয়, অতিরিক্ত রোদে যাচ্ছেন, শ্লেষ্মাগুলো কিন্তু ড্রাই হতে থাকে এবং ড্রাই হলে তখন ও কামড়ায়, ওই জায়গাগুলোতে কামড়ায়, ঠিক আছে? যখনই ওরকম কামড়ায় তখনও কিন্তু আমাদের মাথা ব্যথা করে, টনটন করে, খুব কষ্ট হয়, তাকাতেও কষ্ট হয়। এবং যেটা বললেন, যখন আপনি আবার ঠান্ডার মধ্যে আসছেন, মানে বাড়ির ছায়ায় চলে আসছেন, আস্তে আস্তে যখন শরীর ঠান্ডা হচ্ছে, তখন আপনার এই ব্যথাটা কমছে, কিন্তু খুব কষ্টকর। এটা কিন্তু আপনার সারিয়ে নেওয়া যাবে, ঠিক আছে? এটা যদি সারাতে হয় কি করতে হবে, এইটার কিন্তু মডার্ন মেডিসিনে কোনো ঠিক করার কোনো ওষুধ নেই। আপনার ওই ব্যথার ওষুধ খেতে হবে, ব্যথার ওষুধ খেয়ে আবার যখন ওষুধের কাজ শেষ, আবার পরের দিন যখন বেরাবেন আবার ব্যথা হবে। আয়ুর্বেদে কিন্তু এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, আপনার পার্মানেন্ট ট্রিটমেন্ট। হ্যাঁ, যেটা করলে দেখা যাবে যে আপনার যে এখানে যে মিউকাস জমে, সেই জমাটা কিন্তু ঠিক হয়ে যাবে, জমবে না। ওখানে যে আটকে থাকে সেইটা আটকাবে না এবং সেই জায়গাটা ঠিক থাকবে। তার জন্য যখন রোদে বেরোবে তখন আর ব্যথাও হবে না। এটার জন্য কি করতে হবে, আপনার প্রথম তো আমাদের এখানে আসতে হবে, এসে আপনার মেডিসিন খেতে হবে। আমাদের যে মেডিসিন আছে সেই মেডিসিন ডাক্তারবাবুদেরকে দেখিয়ে প্রেসক্রাইব করবেন ডাক্তারবাবুরা, আপনার সেটা খেতে হবে। তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি আছে, যেখানে নাস্যাম বলে একটা পদ্ধতি হয়। নাস্যাম পদ্ধতি বলতে কিছু থেরাপি হয় যেটা আমাদের নাকের মাধ্যমে আমাদের শরীরকে প্রবেশ করানো হয়, কিছু ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টটা করলে আপনার এখান থেকে যে মিউকাসগুলো জমে থাকে, শ্লেষ্মাগুলো জমে থাকে, ওগুলোকে ও টেনে বের করে দেবে, একদম ক্লিয়ার করে দেবে। যখনই ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের মেডিসিন খেতে থাকবেন, খেতে খেতে দেখা যাবে পার্মানেন্টলি আপনার যে শ্লেষ্মার ব্যাপারটা, জমে যাওয়ার ব্যাপারটা, মিউকাস বেশি তৈরি হওয়ার, ঠিক আছে, এই যে কফা প্রকৃতি, মানে আপনার বাত পিত্ত কফ ত্রিদোষের মধ্যে যে কফ প্রকৃতি যাদের, তাদেরই এটা বেশি হয়। সেই কফার ব্যাপারটা যখন বেড়ে যায় তখন এই প্রবলেমগুলো আসে, সেটা ব্যালেন্স হয়ে যাবে। দেখবেন তারপর থেকে আপনার চট করে শীত ঠান্ডাও লাগবে না ওয়েদার চেঞ্জ হলে, এবং এই প্রবলেমটা রোদে বেরোলে আর থাকবে না। একদম। ডাক্তারবাবু, এটাও কিন্তু আমাদের সত্যি খুব মেজর একটা প্রবলেম যে এই গরমের সময় বা অত্যাধিক রোদে মানে বেরোলেই ছাতা ছাড়া বা ছাতা নিয়ে অনেক সময় দেখা যায় যে মাথা দুপাশে একটা যন্ত্রণার মতন তৈরি হচ্ছে বা কপালে ব্যথা, এগুলো কিন্তু একটা খুব প্রবলেমেটিক। খুব সেটা নিয়ে আপনি বললেন যে কিভাবে এটাকে উপশম করা যায়। ডাক্তারবাবু, আমাদের নেক্সট যে আমরা জিজ্ঞাসাটাকে রাখবো, যেটা হলো আমাদের অনেক সময় কোমরে ব্যথা বা স্পাইনাল কর্ড, যেটা স্পাইন দিয়েও কিন্তু একটা খুব মানে যন্ত্রণা হয়, ব্যথা হয়। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে গেলেই সেটা বলে দেয় যে অপারেশন করতে হবে, অপারেট করতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, একটু আগেই তো যেটা বললাম আমি, যে লাম্বার স্পন্ডলোসিস মানে কোমরের, এখানে স্পন্ডলোসিসটার আরেকটা হয় স্লিপ ডিস্ক হয়। স্লিপ ডিস্ক মানে আমাদের দুটো হাড়ের মাঝখানে, যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো, ছোট ছোট হাড়, তার দুটো হাড়ের প্রত্যেকটা দুটো হাড়ের মাঝখানে একটা করে কুশান মতো আছে, ঠিক আছে? কুশান মানে একটা নরম একটা জিনিস রয়েছে যেটা দুটো হাড়ে ঘষা খেতে দেয় না, ঠিক আছে? এবার ওটা অনেক সময় বেকায়দায় আমরা চলা, মানে কোনো কিছু ভারী তুলে ফেললে বা কোনো সময় কোনো ঝাঁকুনি জোরে লেগে গেলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে ওই ডিস্কটা সরে চলে আসে। ওই ডিস্কটা যে জায়গায় থাকার কথা ওখান থেকে সরে যায়, সরে গিয়ে নার্ভের উপরে কিন্তু চাপ সৃষ্টি করে। অনেক সময় ওখানে একটা কিন্তু মানে একটা এক্সট্রা গ্রোথও চলে আসে
এইগুলো হলে তখন নার্ভের উপরে প্রেশার আসে, ব্লাড সার্কুলেশন ভালো হয় না এবং ব্যথার সৃষ্টি হয়। এগুলোর জন্য আয়ুর্বেদ ট্রিটমেন্ট যেটা আছে কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই। আয়ুর্বেদে কি হবে, এতে খুব সুন্দর কাজ করবে যেটা পঞ্চকর্মা থেরাপি। আয়ুর্বেদে পঞ্চকর্মা একটা বিশাল ভূমিকা নেয় এবং যেসব রোগ সহজে সারতে চায় না, আমাদের এখানে অনেক পেশেন্ট আসে বাইরে থেকে ঘুরে এসছে, ভেলোর টেলোর থেকে দেখিয়ে এসছে, সারেনি, সেরকম পেশেন্টও কিন্তু দেখা গেছে শেষকালে আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে এই ব্যথা থেকে মুক্তি পেয়েছে বা এই নার্ভের সমস্যা থেকে মুক্তি পেয়েছে। সেরকম অনেক ক্ষেত্রেই আছে। আজকে যেহেতু ব্যথার কথা বলছি তাই জন্য ব্যথাটাই আমি বোঝালাম যে তো এরকম আমাদের এখানে হয়। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে বড় বড় রোগকে কিন্তু ঠিক করে দেওয়া যায় যদি আপনি সিরিয়াসলি ট্রিটমেন্ট করেন, যদি আপনি সঠিক টাইমে আসেন, অবশ্যই হবে। একটাই করতে হবে, রোগকে পুষে রাখবেন না। যত রোগ পুষে রাখবেন ওটা বড় হতে থাকবে এবং সারতে সময় লাগবে এবং আপনি কষ্টও তত বেশি পাবেন। অল্প সমস্যা হয়েছে চট করে চলে আসুন, যখনই আপনারা টিভিতে প্রোগ্রাম দেখছেন জানতে পারছেন সেটাকে পুষে রাখবেন না। আচ্ছা এই রোগটা আপনার হয়েছে, ঠিক আছে, তাহলে এনবিপি তে গেলে এটা সমাধান আছে, ঠিক আছে, একটা ফোন কল করুন, ওখানে চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সেখানে এসে ডাক্তারবাবুদের দেখান ও তাদের ওষুধ খান, তাদের পরামর্শ মতো চলুন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা তাড়াতাড়ি সেরে যাবে। আর যদি আপনি ওটা ফেলে রাখেন, বিভিন্ন কিছু ট্রাই করেন, আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, আজকে এই হসপিটাল ওই হসপিটাল ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে সবাই যখন দেখছেন একই চিকিৎসা করছে, কোনো ফল পাচ্ছেন না, তখন আপনার মনে হলো না আমি তো অনেক দিন আগে এনবিপির কথা শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম, ওরা বলেছিল যে আসতে। তখন যখন আপনি আসছেন, যে রোগটা হয়তো 10% ছিল সেটা হয়তো তখন 70% হয়ে গেছে। অটোমেটিক আপনার সময় লাগবে বেশি এবং আপনার কষ্টটাও কিন্তু ততদিন অনেক বেশি বেড়ে যাবে। সেটাই, সময়ের সঙ্গে সঙ্গে রোগটাও কিন্তু বেড়ে যায়, এটাই মেন কথা। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুজাতা পাল বলছি। বলুন সুজাতা, কি সমস্যা বলুন। আমার না ছোটটা ফার্স্ট টাইম একটু, কিন্তু দিনে দিনে দেখছি স্যার পুরো ফুটছে আর পুরো মাথাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। কোথা থেকে বলছেন আপনি? শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে। আপনার মধ্যমগ্রাম চেম্বারটা কাছে হবে না ল্যান্সডাউনটা কাছে হবে? ল্যান্সডাউনটাই কাছে। আচ্ছা, মেট্রো করে চলে যেতে পারবেন আপনি, ঠিক আছে। আপনি এই মঙ্গলবারে পারলে চলে আসুন, আমাদের এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে চুলের। একটা হচ্ছে আমাদের এখানে ইন্টারনাল কিছু ট্রিটমেন্ট আছে যেগুলোতে আপনাকে ওষুধের মাধ্যমে ভেতরের প্রবলেমগুলোকে ঠিক করবে, এবং আমাদের লা এলিগেন্স বলে আমাদের একটা ডিভিশন আছে যেটা হচ্ছে আমাদের স্কিন আর হেয়ারের বিভিন্ন থেরাপি করা হয়। একদম যেগুলো বোম্বাইতে পান, আপনি মুম্বাইতে দেখতে পাচ্ছেন, যেগুলো আমেরিকায় দেখতে পাচ্ছেন, সেই সব ট্রিটমেন্ট এখানে হয় এবং সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু আপনার কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, কোনো কষ্টদায়ক না, আরাম, মানে যথেষ্ট কমফোর্টেবল, ঠিক আছে, আপনি আরাম পাবেন। কিন্তু দেখবেন আপনার চুলের যে প্রবলেমগুলো সেগুলো ঠিক হচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং তার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার চুল পড়াটা কমছে। এই সবগুলোই কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন। আরেকটা কথা বলে দিই, যেহেতু বললাম আমেরিকায় পাওয়া যায়, মুম্বাই যায়, এমন ভাববেন না যে খুব কস্টলি। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কিন্তু ট্রিটমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। তাই দেরি না করে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের হেল্পিং নাম্বারটা নোট করে রাখতে হবে। 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই ক্লিনিকে এসে বা এই প্রতিষ্ঠানে এসে মানুষ কতটা সুস্থতার জায়গা তৈরি হয়েছে এবং কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত এবং তাদের নির্মল হাসি, তাদের মুখ থেকেই তারা কিন্তু সেই বাইটগুলো দিচ্ছে, আপনাদের বক্তব্যগুলোকে তুলে ধরছে এবং অবশ্য আমরা ক্লিপিংস এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আসুন তারপরে আবার আমরা ফিরে আসবো। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথি কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মন্ডল।
কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে পেটের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। 15 তো দিনে 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালোই হয়েছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরগাঁও। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় এখন 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আবার আমরা ফিরে আসলাম। অবশ্যই আপনারা তো দেখলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, ক্লিনিকে বা এই সেন্টার বা এই প্রতিষ্ঠানে এসে মানুষ কতটা উপকৃত হয়েছেন এবং সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত হয়ে তারা তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এখন জীবনটা আমাদের সত্যি রোগমুক্ত যদি জীবন হতো, সেটা হয়তো হয় না, কারণ জীবন যতক্ষণ থাকবে রোগ তো থাকবেই, কিন্তু সেই রোগের যদি প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টটা যদি আমরা পাই, তাহলে মনে হয় আমরা এইভাবে সুস্থতার জায়গা তৈরি করতে পারি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে এবং তারা ভীষণভাবে তারা সাকসেসফুল। বিভিন্ন রোগে, সেই সামান্য রোগ থেকে বড় রোগ, ক্রনিক রোগ, বিভিন্ন রোগ, যেই রোগগুলো কিন্তু হয়তো অন্যান্য জায়গায় ট্রিটমেন্ট করেও ফল পায়নি, তারাই কিন্তু আবার ফিরে এসে তারা কিন্তু একটা সুন্দর রেজাল্ট পেয়েছে এবং তারা একটা সুস্থ সবল সতেজ জীবন লিড করছেন এবং ভালো আছেন। সবচেয়ে বড় কথা, আজকে কিন্তু সেইভাবে আমাদের একটি টপিক রেখেছি, আমাদের পেইন অর্থাৎ ব্যথা বা যে কোনো ব্যথা আমাদের শরীরে কিভাবে ঘায়েল করলে বা কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের যে কোনো কাজকে মনোনিবেশ থেকে অনেকটাই ডিস্টেন্স তৈরি করে, দূরত্ব তৈরি করে দেয়। আমার মনে হয় সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, আমাদের সেই আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই সেটা বুঝতে পাচ্ছেন কিভাবে একটা উপশম পাওয়া যায়, ভালো থাকা যায়। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বেহালা ঠাকুর বলছিলাম। হ্যাঁ বলুন। নমস্কার আপনাকেও, বেহালা থেকে বলছেন, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার মানে স্ট্যামারিং প্রবলেম রয়েছে অনেক, মানে বছর ধরে এটা আছে।
তো ট্রিটমেন্ট মানে করিয়েছিলাম, কিন্তু মানে ঠিক হয়নি এখনো এটা। শুনুন ডাক্তারবাবু বলছেন। স্ট্যামারিং প্রবলেম আছে যে আপনি যে এখন কথা বলছেন এরকম হয় নাকি আর কি হয়? মানে আননোন লোকেদের সঙ্গে বেশিরভাগ সময় মানে কথা বলতে কথাটা মানে আটকে যায়। আচ্ছা, কি আপনি এখন বয়স কত? 23 বছর বয়স। কি করছেন এখন? হ্যাঁ, এখন কি মিডিয়া করছেন? লাইনের জন্য মানে জব করছি, তো ওখানে আর কি মানে কোথায় দরকার কোথায় না এটা, তো সেই জন্য। একটু ভালো করে বলুন। হ্যাঁ, কোথায় জব করছেন? মিডিয়া লাইনের জন্য জব করছি একটা। মিডিয়া লাইনে জব করছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা মানে অনেক দিন ধরে রয়েছে, স্কুল ছোটবেলা থেকে প্রায় আমার ছোটবেলাতেও আছে। ছিল। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি শুনুন, টিভিতে শুনুন। দেখুন, স্ট্যামারিংটা যে হয় তার মেন ব্যাপারটা হচ্ছে বেশিটাই হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। ঠিক আছে, এইটা কখন হয়? মানুষের দুটো সময় হয়। একটা হচ্ছে যখন সে কনফিডেন্স পায় না, কোনো একটা ব্যাপারে সে হয়তো কনফিডেন্স পায় না, তখন স্ট্যামারিং হয়। ঠিক আছে, যেমন ধরুন আপনি টিচারের সামনে গেলেন, হয়তো আপনার পড়াটা আপনি ঠিক মতো করেননি, কিন্তু মনে একটা আপনার লজ্জা রয়েছে, যদি আমি না পারি টিচারের সামনে বলতে তাহলে সবাই হাসবে। একটা এক্সাম্পল দিলাম জাস্ট। তখন আপনার কনফিডেন্স লস হয়, ল্যাক অফ কনফিডেন্স হয়, যে এবার কি হবে, আমি যদি পারবো না, আমি তো পারবো না। এবার আপনার জানা জিনিসটাও তখন কিন্তু আপনি ঠিক মতো বলতে পারবেন না। এটা একটা হয়। আপনি কোনো ইন্টারভিউতে দিতে যাবেন, সেখানে আপনি ভাবছেন যদি আমার চাকরিটা না হয়, সেই ভেবে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু স্ট্যামারিং হতে পারে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব, আরেকটা হচ্ছে ল্যাক অফ নলেজ। যখনই আপনার কোনো একটা বিষয়ে নলেজের অভাব থাকবে, তখন সেটা যদি আপনি নলেজের অভাব আছে, আপনি সেটা যদি ফিল না করে ফেলেন, সেই মুহূর্তে কিছু হবে না। যেটা জানেন সেটাই বলে দিলেন। এরকম অনেক লোকই আছে হয়তো ঠিক বলছে না, ভুল বলছে, কিন্তু তারা বোল্ডলি বলে দেয় সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে গিয়ে। অনেক সময় দেখবেন আমরা যখন কোনো কিছু কিনতে যাই সেলসে, তারা কিন্তু আমাদেরকে কনভিন্স করার জন্য অনেক কিছু এমন ভাবে বলবে আমাদের মনে হবে সত্যি, কারণ তাদের কনফিডেন্স আছে। হয়তো সেটা সত্যি না, পরে যখন আপনি বাড়িতে গিয়ে ভাবছেন, তখন ভাবছেন না এটা তো এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু সেই মুহূর্তে তো আপনি ওনাদের কথা শুনে কিনে ফেলেছেন জিনিসটা। এটা হচ্ছে একটা আর্ট। ঠিক আছে, এই যে বিশ্বাস করানোটা, কনফিডেন্স ক্রিয়েট করাটা। এবার যখন এটা কম হয় মানুষের মধ্যে, দুটো কারণে, একটা হচ্ছে আত্মবিশ্বাস, আরেকটা হচ্ছে নলেজ কম থাকা। এই দুটো যখন হয় তখনই কিন্তু এই স্ট্যামারিংটা আসে। মোস্ট অফ দ্য টাইম এটাই হয়। অনেকে বলে জিভ মোটা ভারী, সেগুলো পরের কথা, কিন্তু এইটা। এবার এটাকে আপনি কিভাবে ঠিক করতে পারেন? আয়ুর্বেদে যে আমাদের পঞ্চকর্মা থেরাপি আছে, সেখানে শিরোধারা, বিভিন্ন ধরনের মাথার বিভিন্ন ট্রিটমেন্ট হয়, যেগুলো আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, ডিসিশন মেকিং এ ঠিক করে, ব্রেনের কি বলবো, যুক্তিমত্তাটা বাড়ে। এরকম কিছু প্রসিডিওর আছে। ঠিক আছে, তো এইগুলোর জন্য কিন্তু আপনার আসতে হবে আমাদের সেন্টারে, এসে ডাক্তারবাবু দেখাতে হবে। আর যদি তার পাশাপাশি দেখা যাচ্ছে আপনার কথা যেটা দিয়ে বলেন সেখানে কোনো প্রবলেম আছে, তাহলে তার জন্য কিন্তু আলাদা করে ট্রিটমেন্ট আছে, মেডিসিন আছে, সেগুলো করাতে হবে। আপনার একটাই করতে হবে, আপনি চলে আসুন আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, ডাক্তারবাবুদের দেখান, যেটা বেস্ট হবে আপনার জন্য, সুইটেবল ট্রিটমেন্ট, সেটাই আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। সত্যি খুব সুন্দরভাবে কিন্তু অ্যানালিসিস করে দিচ্ছেন ডক্টর এস ভাদুরী, আমাদের আজকের গেস্ট ডক্টর, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং তার সঙ্গে কিন্তু বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর ভাদুরীকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, এবং আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের কি বলবো রোগ সম্পর্কিত বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিচ্ছে এবং ভীষণ সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছে রোগগুলি সম্বন্ধে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি হাওড়া জেলার বরগাছিয়া থেকে বলছি। কি সমস্যা বলুন। মাথার মধ্যে যখন চুলটাকে আমরা ইরুল দিয়ে আসেনি, তখন কি হচ্ছে আমার মাথার মধ্যে খুশকি বেরোচ্ছে।
যখন চুলটা আঁচড়াচ্ছেন তখন এটা কিন্তু গ্রীষ্মকালে বা মানে শীত যখন শেষ হয়ে গ্রীষ্মকাল স্টার্ট হয় তখন এই সময়টা বেশি দেখা যায়। মানে কি হয়? খুশকি 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 মানে চুলের মধ্যে একটা নোংরা ভাব থাকে। নোংরা ভাব থেকে, আচ্ছা। আর এটা আবার ধরুন এই যে এখন শ্যাম্পু করার পরও থেকে যায়। শ্যাম্পু করার পর এই যে ধরুন এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এই টাইমটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে শীতের শেষ আর গরমের শুরু, আচ্ছা, এই সময়টা বেশি করে লক্ষ্য করা যায়। আচ্ছা, ঠিক আর আছে। একটা সমস্যা হচ্ছে চোখের পাতার মধ্যে একটা তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখের পাতা যখন মানে চোখ বুঝে যাচ্ছে তখন চোখের পাতার মধ্যে লাগছে। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি একটু কাজকর্মগুলো করি সেটা একটু মানে ওই আপনি হয়তো আপনারা জানবেন জুয়েলারি কাজকর্ম করি। এখানে অতি সূক্ষ্ম জিনিস চোখে দেখতে হয়। হ্যাঁ, ওটার জন্যই জিজ্ঞাসা করছি যে চোখের কাজ বেশি হয় কি একটু হাই পাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রেস্ট কতক্ষণ চশমা করেন? ইউজ করতেই হয় কাজের সময়, কিন্তু অবসর চশমা ইউজ করি না, তখন ঘুমানোর সময় মানে প্রবলেমটা অনুভব করি। ঠিক, যদি বলে দেন কিভাবে কি করবো। শুনতে থাকুন। আমার বাড়ি হাওড়া জেলার বরগাছিয়া কাছাকাছি। আপনাদের চেম্বার কি আছে, কোন জায়গা? আপনি হাওড়াতে 3টে চেম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। একটা হচ্ছে বেলুড়ে পাবেন, হচ্ছে দাসনগরে পেয়ে যাবেন, আরেকটা হচ্ছে হাওড়া যেটা ওই তো ওটা দাসনগর, আরেকটা হাওড়া আপনি একেবারে পেয়ে যাবেন শিবপুরে, ঠিক আছে। 3টে মাল্টিগ্রি বা দাসনগর যেটা বলছেন ওটাই নিয়ারেস্ট হবে, কারণ আমার বরগাছিয়া বাড়ি, ওখান থেকে ওই 8 ঘন্টার মতো দূরত্ব হবে। ঠিক আছে, আপনি তাহলে হেল্পলাইন নাম্বারে একটা কল করে চলে যান। অবশ্যই। আর আমি ব্যাপারটা আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো, মোটামুটি আপনাদের চিকিৎসায় কতদিনের মধ্যে এটা সেরে যাবে মাথার খুশকিটা? দেখুন, যতক্ষণ না আপনি সামনাসামনি আসছেন আমরা ফাইনাল কিছু বলতে পারবো না, তবে অ্যাপ্রক্সিমেটলি বেশিরভাগই যেসব রোগগুলো হয় মানুষের, বেশিরভাগ রোগী আমাদের এখানে একটা কোর্স হয়। আমার এক নিয়ারেস্ট আপনাদের ওখানে চিকিৎসার জন্য গিয়েছিল এবং তিনি বর্তমানে সুস্থ আছেন এবং আমি সেই প্রোগ্রাম দেখি আপনাকে ফোন করছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি ধরুন 18 থেকে 20 সপ্তাহর একটা টেন্টেটিভ টাইম থাকে। কারো রোগ যদি একটু কম থাকে বা বডি তাড়াতাড়ি রেসপন্স করে তাহলে আরেকটু তাড়াতাড়ি সারবে। যদি কারো বডি রেসপন্স একটু ডিলে করে বা রোগের প্রকোপ অনেক বেশি থাকে, খুব গভীর হয়, তাহলে সময় আর একটু বেশি লাগবে। এটা ডিপেন্ড করবে পেশেন্ট টু পেশেন্ট। একটা অ্যাভারেজ টাইম পিরিয়ড ধরুন 18 থেকে 20 সপ্তাহ আমরা বলি। অনেক ধন্যবাদ। আপনার যে সমস্যাটা আমি এবার একটু বলছি, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার যে খুশকি আপনার যে হয় ওয়েদার চেঞ্জ হয়, সে দেখবেন জিনিসটা হয়তো আবার গরম থেকে যখন শীতে আসছে তখনও হতে পারে। এই টাইমটায় কি হয়, ড্রাই হয়ে যায়। দেখবেন এই টাইমে বেশি ধুলোবালি ওঠে। যখন শীত থেকে গরমে আসছে তখন ধুলোবালি বেশি ওড়ে, আবার যখন গরম থেকে শীতে যায় তখন ধুলোবালি বেশি ওড়ে। এই টাইমে কিন্তু দেখবেন মানুষের অ্যালার্জির ব্যাপারটা বেড়ে যায়, কারণ মানে ধুলোবালির ব্যাপারটা সেই সময় বেড়ে থাকে, ঠিক আছে। তো এই জন্যই আপনারও যে এই টাইমটায় হচ্ছে, কারণ ড্রাইনেসটা বাড়ে এই টাইমে। যখন ভেজা থাকে দেখবেন ধুলোবালি ওঠে না। রাস্তায় আমরা কি দেখি, যে জল ছিটে দিয়ে ঝাড় দিচ্ছে, তার মানে কি ধুলোগুলো যাতে উঠতে না পারে। এবার এই সিজনটায় অটোমেটিক ধুলোগুলো হাওয়ার সাথে, হাওয়া দেয় জোরে, হাওয়ার সাথে ধুলোগুলো ওড়ে আমাদের শরীরে লাগে, তখন মানুষের অ্যালার্জির যাদের ধাত থাকে তাদের অ্যালার্জি বেড়ে যায়। যাদের আবার দেখুন এই টাইমটা ড্রাই হয় আমি বললাম, তার জন্য মাথার খুশকি যাদের আছে সেটা বেড়ে যাবে, অন্য টাইমে এতটা থাকে না। যেটাই হোক, বারে বারে যদি খুশকিগুলো থাকে মাথায়, কম থাকুক বেশি থাকুক, 12 মাসই যদি থাকে, তাহলে কিন্তু একটা টাইমের পর চুলগুলোকেও নষ্ট করে দেবে, চুলের গোড়াগুলোকে খেয়ে দেবে এবং চুল পড়তে থাকবে। চুল নর্মাল সবারই পড়ে, 100 জনের মধ্যে 100 জনেরই চুল পড়ে, কিন্তু সেটা কি, সেটা নিয়ম হচ্ছে চুল জন্মাবে, বড় হবে, বয়স হবে, চুলটা পড়ে গেল, আবার একটা নতুন চুল উঠবে। সারা জীবনে এইভাবে 18 থেকে 20 বার একটা চুল জন্মগ্রহণ করে। সেই যে পড়ে যাওয়ার সময়টা যদি সময়ের আগে হয়ে যায়, তাহলেই দেখবেন মাথার চুল খালি হওয়া শুরু হয়েছে। এবং দ্বিতীয় ফ্যাক্টরটা কি, চুল বাড়তে পারছে না, মানে ভেতর থেকে চুলটা উঠতে পারছে না। তার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে খুশকি। আবার অনেক সময় দেখা যায় যদি কারো ব্লাড সার্কুলেশন ঠিক না হয় স্ক্যাল্পে, সেখান থেকে হতে পারে। যদি কোনো কারণে চুলের গোড়াগুলো খেয়ে দিয়েছে, সেখানে চুলের গোড়াগুলো বেঁচেই নি, সেখান থেকে চুল উঠবে না। এই সব কন্ডিশনেই দেখবেন মাথায় টাক পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যাতে না হয় তাহলে বলবো এখনই কিন্তু আপনি হেল্পলাইন নাম্বার একটা কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন,
আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এসে এখানে দেখিয়ে নিন। একদম। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে সব রকম চিকিৎসাই কিন্তু আপনারা পাচ্ছেন। বিভিন্ন রোগের যেমন চিকিৎসা, তার সঙ্গে এই যে স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে আমাদের হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে সৌন্দর্য কিভাবে ধরে রাখা যায়, ভালো রাখা যায়, নিজেকে যত্নে রাখা যায়, সবকিছু কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। পঞ্চকর্ম থেরাপি থেকে শুরু করে মেডিটেশন সবকিছু আপনাদের জন্য কিন্তু এখানেই তৈরি হয়ে আছে। আপনাদের শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বলছিলাম। দমদম থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে মানে আমার ঘাড়ের সমস্যা। সমস্যা বলতে আমি কি কাজ করছি তো, হ্যাঁ 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম কাজ করার পর মানে ঘাড় বিক্রি করে যে কাজটা করছি, কিছুক্ষণ পর আর সোজা করতে পারছি না। ট্রিটমেন্টে আছেন? ট্রিটমেন্ট করেছেন? না, ট্রিটমেন্ট করে আমি এমনিও ডাক্তার দিকে ওষুধ দিয়েছিলাম। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে ব্যাপারটা? 1 মাস হচ্ছে। বয়স কত? বয়স 28। 28 বছর বয়স মাত্র। কি কাজ করেন আপনি? বসে কাজ করতে হয়। মানে ঘাড় ঝুঁকে কাজ করতে হয় কি? মা সামনের দিকে ঘাড় ঝুঁকে কাজ করতে হয়? আচ্ছা, আর আপনার চেহারা কি পাতলা না ভারী? মিডিয়াম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, ঘাড়ের যে সমস্যাটা সবচেয়ে প্রথমে শুরু হয় হচ্ছে আমাদের কাজকর্ম করার ধরন থেকে। প্রথমেও বলেছিলাম একদম শুরুতে প্রোগ্রামের যে আমাদের যখনই বেশি বসে কাজ করতে হবে বা কম্পিউটারের সামনে বেশি বসতে হবে বা বেশি মোবাইল চালাচ্ছেন, তখন কিন্তু ঘাড়ের সমস্যাগুলো হয়। কারণ ঘাড়ের আমাদের বেঁকে থাকে, যে সোজা আমি যে এখন বসে আছি যেভাবে আমার ঘাড়টা আছে এইভাবে থাকা উচিত। যত আমরা সামনের দিকে ঝুঁকি তখন ঘাড়টা কিন্তু বেঁকে যায়। এই বেঁকতে বেঁকতে কি হয়, দিনের পর দিন আমার ওই ব্যাকাটা পার্মানেন্ট হতে থাকে। তখন কি হয়, ওখানে নার্ভ গেছে, সেখানে যে রক্তনালীগুলো গেছে তার উপরে চাপ আসে এবং আমরা ব্যথা পাই। এগুলো কি হয়, আমরা ব্যায়াম করি না বলে আমাদের ঘাড়ের শক্তিটা কমে এবং দীর্ঘদিন এই সামনের দিকে ঝুঁকে থাকতে থাকতে তখন মাংসপেশিগুলো যেহেতু দুর্বল হয়ে থাকে ব্যায়াম না করার ফলে, তখন আমাদের এটা পার্মানেন্টলি একটা ব্যথার সৃষ্টি হয়। এবার ঘাড়ে আমার জোর কমে গেল। এবার খাদ্য খাবার আমি এমন খাচ্ছি, ধরুন সেটা 28 বছর বয়স হোক বা 40 বছর বয়স হোক বা 50, যে তার মধ্যে পুষ্টি কম আছে, তা খেতে স্বাদ আছে কিন্তু পুষ্টি কম আছে, যখন এরকম হবে তখনই কিন্তু দেখা যাবে যে আমার হাড়ের জোর কমছে এবং হাড়ের জোর কমতে কমতে একটা টাইমে হাড় ক্ষয় হওয়া শুরু হবে। যখন এরকমই হবে সিচুয়েশন, তখন কিন্তু দেখা যাবে যে আমার এই ব্যথাগুলো বাড়ছে এবং হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে, আরো হাড় ক্ষয়বে এবং একটা স্টেজ এমন আসবে শুধু ব্যথা না, তার সাথে মাথাও ঘোরাবে। মাথা ঘোরানোর পাশাপাশি দেখা যাবে যে আপনার কি হচ্ছে, ওটা বমি বমি ভাবও পাচ্ছে। ওই রকম স্টেজগুলো যাতে না আসতে হয় তার জন্য অবশ্যই ট্রিটমেন্ট আছে। তাড়াতাড়ি এনভিপিতে এসে ট্রিটমেন্ট করালে এই প্রবলেমগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন। একদম। আমি একটু বলে দেবো, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। মার্চের তো শেষ, প্রায় আমরা শেষ লগ্নে চলে এসেছি। মার্চ এবং এপ্রিলের আমরা শিডিউলটা জানিয়ে দিচ্ছি। আপনারা মেছেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন এবং শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, খড়গপুরে থাকছেন উপস্থিত ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, আজকে বাঁকুড়াতে রয়েছেন তিনি, এবং 30 তারিখে গৌহাটিতে রয়েছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন সেদিন, এবং 30 তারিখে আপনারা জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন ডিব্রুগড়ে, এবং ঝাড়গ্রামে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন ঝাড়গ্রামে, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন 30 তারিখ, এবং বনগাঁতে উপস্থিত থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন 3, 4, 25 অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। এছাড়া ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে উপস্থিত থাকছেন, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বর্ধমানে উপস্থিত থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, তিনি থাকছেন 5, 4, 25 অর্থাৎ কাকদ্বীপে উপস্থিত থাকছেন, যেটা কিন্তু গঙ্গাসাগর শিফট করেছে, কাকদ্বীপে থাকছেন তিনি ডক্টর এস ভাদুরী, এবং বহরমপুরে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন।
25-এ এবং মালদহে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন এবং কৃষ্ণনগরে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, দুর্গাপুরে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, বোলপুরে উপস্থিত থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, তিনি 6 তারিখে থাকছেন 6/4/25 অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখে আপনারা পাচ্ছেন বোলপুরে উপস্থিত থাকছেন ডক্টর এস ভাদুরী এবং রায়গঞ্জে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, দিল্লিতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং হেরিয়াতে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, দিল্লিতে উপস্থিত থাকছেন 7/4/25 এবং 8/4/25-এ হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং 12/4/25-এ হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং শিলচরে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। সেটা কিন্তু 20/4/25। আপনারা জানেন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা থাকছেন, এক্সপার্ট ডক্টররা থাকছেন। এছাড়া কলকাতার মধ্যে অবস্থিত, উত্তর কলকাতার মধ্যে কিন্তু হাতিবাগানে উপস্থিত থাকছেন, সেখানে চেম্বার রয়েছে হাতিবাগান, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন থাকছে এবং বেলুর এবং খিদিরপুর এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলা সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। ফোন নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে যাচ্ছেন আপনার বাড়ি থেকে চেম্বার কতটা দূরে না কাছে এবং ডক্টরদের কোথাও কখন পেয়ে যাচ্ছেন ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন প্লিজ সেটা কিন্তু আপনার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে করে। তাহলে কি হয়, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা একদম সুন্দরভাবে পাবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মহেশতলা থেকে সুপ্রজিৎ কথা বলছি। বলুন সমস্যাটা বলুন। হ্যালো ম্যাম, আরেকবার বলুন প্লিজ। সমস্যাটা বলুন আপনার। সমস্যা হচ্ছে আমার মাকে নিয়ে। আসলে না আমার মায়ের থাইরয়েড হয়েছিল, ঠিক আছে। ফার্স্টে থাইরয়েড রিপোর্ট দেখাতে ওনার টিএসএইচটা 11.88 ছিল। এবারে তারপরে ইএসআই হসপিটাল থেকে ওষুধ দিতে 50 পাউন্ডের ওষুধ দিয়েছিল। ওটা খেতে থাইরয়েড মানে আরো কমে গেছিল, মানে 0.52 হয়েছিল। এরপর হোমিওপ্যাথি দেখাতে ওখানে ওই ওষুধটা খেতে 22.50 হয়েছে থাইরয়েড। এবার উনি মানে ওনার রাত্রিরে ঘুমালে মাথা ঘোরে এবং সারাদিনই মাথা ঘোরে বলতে গেলে। আচ্ছা দেখুন, ওনার যেটা এখন উনি ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ হোমিওপ্যাথি খাচ্ছে। আচ্ছা দেখুন, আমি একটাই কথা বলবো যে থাইরয়েডের যেটা উনি প্রথমে ওষুধ খাচ্ছিলেন ওটা হচ্ছে কি, আমাদের যে থাইরয়েড হরমোনটা আছে সেটা যখন ঠিকমতো নিঃসরণ না হয় তখন বাইরের থেকে আয়োডিন সাপ্লাই করা হয় ওষুধের মাধ্যমে, ঠিক আছে। এইবার ওটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, একদম যে ডায়াবেটিসের মতো ব্যাপারটা, যেটার অভাব হয়েছে বাইরে থেকে দিয়েছে ওটা চলছে, কিন্তু এটাতে কিন্তু আমাদের যে থাইরয়েড গ্রন্থি সেটাকে কিন্তু ঠিক করা হলো না। তার জন্যই কখনো ওনার বাড়ছে, কখনো ওনার কমছে, এক এক সময় ওনার শরীরের সমস্যা দেখা দিচ্ছে। আপনি যদি পার্মানেন্টলি চান যে থাইরয়েড গ্রন্থিটার কর্মক্ষমতা বাড়ুক, থাইরয়েড গ্রন্থিটা ঠিক হয়ে যাক এবং আপনার মা সারা জীবন ওষুধ না খেয়ে মানে সারা জীবন ওষুধ খেয়ে না থাকতে হয়, তাহলে বলবো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। থাইরয়েডের খুব ভালো ট্রিটমেন্ট আমাদের এখানে হয়। আপনি আসুন, মাকে নিয়ে হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমাদের এখানে এসে দেখালে প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, একেবারে সঠিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে দেখবেন আপনার মায়ের যে থাইরয়েড গ্রন্থি তার নিঃসরণ কিন্তু ঠিক হবে, তার ফাংশন ঠিক হবে এবং দেখবেন আপনি পার্মানেন্টলি মাকে সুস্থ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ধন্যবাদ। আমরা ডাক্তারবাবু একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু জিজ্ঞাসা রাখবো, যেটা হলো আমাদের আরেকটা প্রবলেম হলো ব্যথার ক্ষেত্রে পায়ের গোড়ালিতে একটা মানে ঘুম থেকে উঠলেও অনেক সময় আমরা সেটাকে ফিল করি এবং আমরা অনেক সময় সেটাকে আমরা ইউরিক অ্যাসিড বা এই সব আমরা এগুলো অনেক সময় ভেবে ফেলি, বা এটা কি আর্থারাইটিসের সঙ্গে কতটা সংযুক্ত বা যুক্ত? বা দেখুন, হ্যাঁ দেখুন, জয়েন্ট পেন অনেক রকমই হয়, তার বিভিন্ন নাম দেয়া হয়েছে, ঠিক আছে। তার আমি ওইদিকে না গিয়ে যদি আমি বলি যে আপনার কি কারণে হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 200 রকমের আর্থারাইটিস আছে আয়ুর্বেদ মতে, তো এতগুলো বললে কনফিউজড হয়ে যাবে লোকে। তবে গোড়ালিতে মেইন যেই প্রবলেমটা হয় সেটা হয় আমাদের ইউরিক অ্যাসিড বাড়ার থেকে ব্যথা, ঠিক আছে। এবং সেখানে অনেক সময় ইউরেট ক্রিস্টাল
ক্রিস্টাল জমে জমে গোড়ালির মধ্যে মনে হয় যেন একটা এক্সট্রা হাড় হয়ে গেছে, এক্সট্রা গ্রোথ এসছে, ঠিক আছে, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াম স্পার। তো এই রোগটা যখন হয় তখন আপনি বিছানার থেকে নামলে টাং করে উঠবে আপনার মাথার মধ্যে, যেন ব্যথা পেলেন জোরে। বেশি একটু জোরে হাঁটতে গেলে দেখবেন যে গোড়ালিতে চাপ লাগছে, ব্যথা হচ্ছে। জুতোটা যদি সঠিক না পরেন, নরম যদি না হয়, চাপ খেয়ে থাকে, বা বেশি টাইট জুতো পরে নেন, তাহলে দেখবেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে ক্যালকেনিয়াম স্পার থেকে হয়, যেটা এক ধরনের আর মানে কি বলবো জয়েন্ট পেন। কেন হয়? যে ওখানে একটা এক্সট্রা গ্রোথ তৈরি হয়, এক্সট্রা একটা হাড়ের মতো তৈরি হয়, যেটা ইউরেট ক্রিস্টাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি হাড় না। এটা কখন দেখা যায়? যখন ইউরিক অ্যাসিড খুব বেড়ে যায় মানুষের, তখন দেখা যায় অনেকের ক্ষেত্রে এগুলো হয়। তো এটাকে প্রথম কিভাবে করতে হবে আপনার, এখানে গরম জল ঠান্ডার জলে পা চোবাবেন, প্রথমে ঠান্ডা জল তুলে নিয়ে গরম জল, আবার ঠান্ডা জল, আবার গরম জল, এগুলো করবেন। তাহলে ওখানে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, গোড়ালিটা সফট থাকবে। সফট সোল পড়তে হবে, জুতো ইনার সোল বলে, মানে জুতোর ভেতরে একটা নরম একটা লেয়ার থাকে, সেটা পড়তে হবে, অথবা ডক্টর শু যেগুলো পাওয়া যায় দোকানে সেগুলো কিনে পড়তে হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। এটাতে কিন্তু সারলো না আপনার রোগটা। এবার সারাতে গেলে আপনার ভেতরে যে সমস্যাটা, যে কারণে হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, সেই খাদ্য খাবার মেনটেন করতে হবে। তার পাশাপাশি অলরেডি যেটা বেড়ে রয়েছে তার জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে হবে। এই সবগুলো করলে দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা ঠিক হয়ে যাবে এবং ফার্দার আর ফিরে আসবে না, যদি আপনি আমাদের কথা শুনে চলতে পারেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বাংলাদেশ বলছি। বলুন বলুন, কি সমস্যা? আর এই যে গোড়ালি ফাটছে 12 মাস, 12 মাস গোড়ালি ফাটছে। 12 মাস ফাটার কারণটা কি বলুন তো? 12 মাস ফাটে। হ্যাঁ, আপনি শুনুন। আচ্ছা, এটা শীতকালে কি বেশি ফেটে যায়? না, শীত কি বর্ষা কি গরম কি এখন সব সময় 12 মাস ফেটেই রয়েছে, তাই তো? ফেটেই রয়েছে। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন না কিন্তু ক্রিম ফিম দিই বলে ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা, এইটা মেন হচ্ছে আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, ঠিক আছে। আপনার প্রথম যেটা করতে হবে, শুনতে থাকুন আমি বলছি। প্রথম যেটা করতে হবে আপনার, সেটা হচ্ছে আপনার থরো একটা চেক আপ করতে হবে। চেক আপ করার জন্য আপনার আমাদের এখানে আসুন, আমাদের ডাক্তারবাবুরা কিছু টেস্ট লিখে দেবে, তার সাথে কিছু ওষুধ দিয়ে দেবে। ওষুধটা 10 দিন মতো খেতে মানে খাবেন, তারপরে টেস্টটা করবেন। টেস্ট করার পরে রিপোর্ট কি আসছে দেখে আপনাকে ডাক্তারবাবুরা গাইড করে দেবে যে ওষুধ আর কতদিন খেতে হবে, এবং ওই 10 দিনেও আপনি কিছু ডিফারেন্স কিন্তু মানে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা করুন। আরেকটা হচ্ছে জলটার পরিমাণ বাড়িয়ে দিন, জল বেশি করে খান, নোংরা যেন গোড়ালিতে না জমতে পারে, পরিষ্কার রাখতে হবে। বাইরে বেরোলে মোজা দেওয়া জুতো পরুন, মানে মোজা পরুন বা জুতো পরুন, ঠিক আছে। এইভাবে মেনটেন করুন, তাহলে দেখবেন কষ্টটা কম হবে। কিন্তু সারিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার আমাদের ওষুধের ব্যবস্থা যেটা আছে সেটা করতে হবে। এটা করলে দেখবেন আস্তে আস্তে পার্মানেন্টলি প্রবলেমটা সলভ হচ্ছে এবং আপনার কষ্টটার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি ডাক্তারবাবু, আমরা একটু খাদ্য তালিকাটা জেনে নেব। দেখুন, ব্যথার মধ্যে যেটা মেন করতে হয়, যত আপনি নন ভেজ খাবেন না তত ভালো থাকবেন, কারণ হাই প্রোটিন ডায়েট খেলে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে, একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে লেন্টিকেলস বা দানা জাতীয় যেসব খাদ্য খাবারগুলো আছে, বরবটি, তারপরে হচ্ছে ঢেঁড়স, এই ধরনের যেসব খাবারগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবেন। তাহলে দেখবেন আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে না। এবং শাক সবজি, সবুজ সবজি মানে গ্রিন ভেজিটেবলস, শাক সবজি, এগুলো কিন্তু রেগুলার খাবেন। তাহলে দেখবেন যে আপনার কিন্তু শরীরে অ্যাসিডের মাত্রাটা বা ইউরিক অ্যাসিডের মাত্রাটা বাড়তে পারবে না এবং ব্যথা ট্যাথাগুলো আসবে না। এবং তার পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়ো, তার বেগুন আর তেঁতুলের টক, এগুলো একদমই খাবেন না, কারণ এগুলো কিন্তু আপনার শরীরে গ্যাস তৈরি করবে এবং গ্যাস থেকে জয়েন্টের ব্যথা কিন্তু বাড়তে থাকবে। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।